একটা ঝাঁকুনি খেয়ে সাইকেলটার চেনটা পড়ে গেল। সাইকেলের সিট থেকে ছোট একটা লাফ দিয়ে নেমে আসলো লোকটা। হাতে থাকা টর্চটা জ্বালিয়ে সে টর্চের আলো সাইকেলের চেনের দিকে ফেলে পরীক্ষা করতেই তার মুখ থেকে একটা অসভ্য কথা বেরিয়ে আসলো। সালা, এই এখনই সাইকেলের চেনটা পড়তে হলো? আশেপাশের জায়গাটাও খুব একটা ভালো নয়, এইখানে এসেই চেনটা পড়ার ছিল। ওই তো সেই হানাবাড়ি। সাইকেলের চেনের দিকে নজর না দিয়ে সে সামনের দিকে তাকায়। ছোট্ট এক ফালি রাস্তাটা চলে গেছে একটা পুরনো হয়ে আসা দোতলা বাড়ির সামনে দিয়ে। তারপরেই যদিও একটা নতুন কটেজ মতো তৈরি হয়েছে সরকারি তরফে। তারপরে রাস্তাটা যেদিকে এগিয়ে গেছে সেদিকে জনবসতি কম হলেও সবে শুরু হয়েছে। মুর্শিদাবাদের ভেতরের দিকে এই এলাকাটা এখন অবশ্য এমনই। তাছাড়া মূল শহরগুলো থেকে জায়গাটা বেশ খানিকটা দূরে হওয়ার জন্য বসতি এদিকে একটু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই দু একটা ছোটখাটো ঘরও রয়েছে। তবে আশা আছে যে খুব শীঘ্রই এই এলাকাতে বাড়িঘর গড়ে উঠবে। লোকটা ওই দিকেই যাচ্ছিল, কিন্তু সাইকেলের চেনটা পড়ে যাওয়ায় তাকে থামতে হলো। টর্চটাকে মাটির উপরে রেখে দু হাতে সাইকেলের চেন তুলতে তুলতে নিজের অজান্তেই তার চোখটা বারবার চলে যাচ্ছিল সেই পুরনো হানা বাড়িটার দিকে। রাতের অন্ধকারে গায়ে গা মিশিয়ে বাড়িটা যেন চুপ করে দাঁড়িয়ে আছে। দেখলি কেমন বুকের ভেতরটা ধক ধক করে ওঠে। এই পথ দিয়ে লোকজন যায় কি করে কে জানে। ওই দিকে যেতে হবে, না হলে। লোকটার কথা শেষ হলো না। ঠিক তখনই ওই বাড়িটার দিক থেকে একটা অদ্ভুত ডাক ভেসে আসলো। ডাকটা শেয়ালের হলেও অদ্ভুত। আর তখনই লোকটার নজর চলে গেল বাড়িটার ভাঙা দোতলার দিকে। আরে, দোতলার ব্যালকনির মতো জায়গাটায় ওখানে ওটা কি? বেশ খানিকটা দূর থেকে হলেও চারপাশের অন্ধকারটাকে মুছে দেওয়ার জন্য চাঁদের আলো নিজের সর্বশেষ চেষ্টা করে চলেছে। আর তাতেই ভাঙা দোতলার ব্যালকনির কাছটায় চাঁদের আলো অল্প পড়েছে। তাতে অস্পষ্ট হলেও সবকিছুই দেখা যায়। লোকটার যেন মনে হলো ওই ভাঙা দোতলার ব্যালকনির কাছে কে যেন দাঁড়িয়ে আছে। একটু আগে সে দাঁড়িয়ে লোকটার দিকে তাকিয়ে দেখছিল। লোকটা ওই দিকে তাকাতেই স্যাঁত করে একপাশে মিলিয়ে গেল। এসব কি হচ্ছে? না না, বেশিক্ষণ এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু সাইকেলের চেনটাও তো উঠছে না, কি জানি কেন কি হয়েছে। লোকটা যতই সাইকেলের চেনটা তোলার চেষ্টা করে ততই যেন সেটা আরো বিগড়ে যায়। সাইকেলের চেনটা একপাশে খুলে গিয়ে চেনের কভারের সঙ্গে কেমনভাবে যেন আটকে গেছে। পুরনো সাইকেল, তাতেই এই সমস্যা। রাগের মাথায় সাইকেলটার চেনের কভারের কাছে লোকটা লাথি মেরে মুখে অসভ্য ভাষা উচ্চারণ করে। তাতেই সাইকেলটা ছিটকে পড়ে মাটিতে। ঠিক তখনই হানাবাড়ির দিক থেকে কারোর রক্ত জল করা হাসির শব্দ ভেসে আসলো যেন। ওরে বাবা গো, আজ বোধহয় আমি আর বাঁচবো নে। ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। লোকটা এবার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেয়েছে। দোতলার ভাঙা ব্যালকনির জায়গাগুলো থেকে বেরিয়ে আসছে কালো কালো শরীর। এতটা দূরে হলেও চাঁদের আলো স্পষ্টভাবে পড়ার জন্য কালো শরীরগুলোকে দেখা যাচ্ছে। আর সেই কালো শরীরগুলো দোতলার ব্যালকনির কাছ থেকে ধূপ ধূপ করে যেন নিচে নেমে এলো। তারপরে সেই হাসির শব্দটা আরো বাড়তে লাগলো। একটা নয়, এখন তিনটে গলার হাসির শব্দ ভেসে আসছে। তারা ছুটতে ছুটতে এইদিকেই এগিয়ে আসছে। লোকটা আর দেরি করল না, সাইকেলটাকে কোনো রকমে দু হাতে চাপটে ধরলো লোকটা। তারপর সামনের দিকে ছুটতে যাবে, এমন সময় বুঝতে পারল
বাড়ির কাছের ওই জঙ্গল মতো জায়গাটা থেকে কারা যেন ঝাঁপিয়ে এসে পড়েছে মাটির পথের কাছে। চার হাত পায়ে ঠিক শিয়ালের মতো জিনিসগুলো একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে, আর তার সঙ্গে সেই হাসির শব্দটা ভেসে আসছে। রাম 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 রাম। কি হলো আমার? বাঁচাও, হে ভগবান, বাঁচাও আমায়। সাইকেল আর তার হাতে রইল না, ছিটকে পড়ল মাটির উপরে। কোনোরকম এসে ছুটতে ছুটতে এগিয়ে গেল এই কটেজটার দিকে। কটেজের দরজা বন্ধ। কটেজের বাইরের দরজার উপর দু হাতে বারবার ধাক্কা দিতে দিতে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কটেজ তখন খালি। এই কটেজে খুব কম লোকজন থাকে। সরকারি কটেজ হলেও এলাকার এবং আশেপাশের উচ্চপদস্থ কিছু লোকজনেরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে মাঝে মাঝে এই কটেজ ব্যবহার করে থাকে। সরকারি সম্পত্তি মানে শুধু সাধারণ মানুষ বাদ দিয়ে বাকি সকলের সঙ্গে সম্পর্ক আছে, সে কথা না বললেও বোঝা যায়। অলিখিত এক নিয়মে এই কটেজ কিন্তু এখন বেশিরভাগ সময় ফাঁকা থাকে। ছুটি কাটানোর জন্য দু একদিন উচ্চপদস্থ কোনো কর্মচারী কিংবা কোনো রাজনৈতিক নেতা এবং তাদের পারিপার্শ্বিক লোকেরা এখানে এসে ঘুরে যায়। তবে এখানে জলের কষ্টটা বড্ড বেশি। ফাঁকা কটেজের দরজায় বারবার লোকটা ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলে না। ততক্ষণে চাঁদের আলো এসে পড়েছে পেছনের দিকে। লোকটা পেছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছে সেই তিনটে অদ্ভুত জিনিস চার হাত পায়ে এগিয়ে আসছে তার দিকে। ওগুলো কি? আমায় আমায় ওরা ছাড়বে না, আমি ঠিক বুঝতে পেরেছি। এর আগের বার এখানে যেমন ভাবে একটা মরা পড়েছিল, এমন ভাবেই আমাকে ওরা মারবে। আমি আমি এটা হতে দেব না। কথাটা ভেবেই ছুটতে শুরু করে আবার। অন্যদিকে কটেজের দরজা ছাড়িয়ে উঁচু জায়গা থেকে নিচের দিকে মাটির উপরে নেমে আসতে যাবে, এমন সময় পা পিছলে যায়, মুখ থুবড়ে পড়ে মাটির উপরে। আর ততক্ষণে পেছনে ছুটতে ছুটতে আসা সেই তিনটে জিনিস একসঙ্গে এসে পড়েছে তার থেকে মাত্র কয়েক হাত দূরে। লোকটা চিৎকার করে ওঠে, এই ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে সেই লোকগুলোর দিক থেকে। তাদের মধ্যে কে যেন বলে ওঠে, আজ তুই আমাদের শিকার, আয় আয় আয়, আজ তোর রক্ত খাবো আমরা। আচ্ছা, এই যে আপনারা বারবার হানাবাড়িতে চলে আসেন, এইটা জানেন কি যে হানাবাড়ি মানে ভূতের বাড়ি, আর হানাবাড়িতে এলে আপনারা ভূতেদের খানা হয়ে যেতে পারেন, তবুও আপনারা আসেন। যাকে আমি হলাম নীল, আর আজকে আমাকে বলা হয়েছে হানাবাড়ির দারোয়ানের কাজটা যেন আমি করি। তাই জন্য ট্রেডিশনাল ইন্ট্রোটা যেরকম হয় সেরকম দিয়েই শুরু করছি। নমস্কার, তোমরা শুনছো হানাবাড়ি। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্পের বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানেই শুধু ভুতুরে নয়, কিছু সময় অদ্ভুতরেও বটে। তা কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে গল্পটা শোনার পর আশা করি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম সুকান্ত দাসের কলমে ইন্সপেক্টর রুদ্র সিরিজের দ্বিতীয় গল্প, মুর্শিদাবাদের হানাবাড়ি। গল্পেও হানাবাড়ি। গল্প শুরু হয়ে গেছে, তাই দেরি না করে গল্পের পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। আজকের গল্প পাঠে ব্রতদ্বীপ। তাই হানাবাড়িতে একবার যখন এসেই পড়েছেন তাহলে না হয় এই শেষ পর্যন্ত শুনে যান, কেমন?
লম্বা চেয়ারে বেশ জমিয়ে হেলান দিয়ে বসতেই অন্য দিক থেকে চন্দন রায় বলে ওঠে, তাহলে এতদিনে তোর সময় হলো বল? হ্যাঁ, কলকাতার ব্যস্ত গোয়েন্দা বিভাগের পুলিশ ইন্সপেক্টর রুদ্র সেন তাহলে এই মুর্শিদাবাদে এই অখ্যাত জায়গায় এতদিন বাদে এসে পড়লো, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদের তালগাছি জায়গাটা মোটে এখন আর অখ্যাত নয়। আর তাছাড়া অখ্যাত হলেও জায়গাটা কিন্তু একটা আলাদা ভিউ রয়েছে। যতদিন জায়গাটা সম্পর্কে লোকজন কম জানবে ততই ভালো। জানলেই তো এখন এসে হুজ্জুতি শুরু করবে। সে এখানকার বাতাসের নিঃশ্বাস নেওয়াটাই সমস্যার হয়ে যাবে তখন। আসলে মানুষগুলো এমন হয়ে যাচ্ছে না এখন, পিঁপড়ের মতো যেদিকে কেউ দৌড়োয় সেদিকেই পিলপিল করে। কিসের যে যারা নেশা এদের। রুদ্রর মুখে অদ্ভুতভাবে কথাগুলো শুনে চন্দন রায় আগের মতো হেসে উঠে বলল, তুই একদম বদলাসনি, একাডেমির মতো এখনো সেই একই রকম রয়ে গেলি, তোর মুখে কিছুই আটকায় না। অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো, তাই এখন মুখটা ভালোভাবে আটকে আছে। নাহলে পথে আস্তে আস্তে যা সমস্যায় পড়তে হয়েছে না, শালা এতজন লোক যে কোথায় থাকে সেগুলো বুঝি না। যখনই ট্রেনে উঠবো তখনই ভিড়। তুই যে কলকাতা থেকে মুর্শিদাবাদের ট্রেনে আসবি সেটা আমি ভাবতে পারিনি। আমি মনে করেছিলাম গাড়িতেই। ট্রেনের ব্যাপারটাই আলাদা। কাজের মধ্যে থাকলে কোথাও তো বেরোনোই হয় না, সবসময় চুরি ডাকাতি এইসব সমস্যা নিয়ে চলতে হয়। সমাজটা একেবারে না উচ্ছন্নে চলে গেল রে। মানুষ শব্দটা শুনলেই এখন কেমন জানি ঘেন্না হয়। সব করার শালা একই রকম, সব করা পাক্কা। আওয়াজ শুরু করলি তো, শান্ত হতো। আরে এত মাথা গরম করতে নেই সবসময়, চুপ কর। মাথা গরম নয়, আসলে ব্যাপারটা কিন্তু সত্যি। সবার মধ্যে একটা করে খারাপ দিক আছে। কেউ কেউ সেটাকে খুব বেশি দিন চাপা দিয়ে রাখতে পারে, আর কেউ কেউ সেটাকে চাপা দিয়ে রাখতে পারে না। যারা পারে না তাদেরকে আমরা অপরাধী বলে দাগিয়ে দিয়েছি, আর যারা পারে তারা আমাদের কাছে ভালো মানুষ হয়ে যায়। কিন্তু ভালো মানুষগুলোর জন্য সমস্যাটা বেশি হয়। একটা রূপ আজীবন এই ভালো মানুষটাকে ধরে রাখতে হয়। একটা খারাপ কিছু করলেই এত বছরের ভালো মানুষটাকে ভুলে গিয়ে খারাপ মনে রাখবে। সারা মানুষ যাত্রাই হলো এমন, অন্যদিকে তাকিয়ে থাকে, নিজের মধ্যে কি আছে দেখবে না, কিন্তু অন্যের ঘরে কি হচ্ছে দেওয়ালের ফুটোতে চোখ লাগিয়ে হলেও দেখবে। সারা যত সব। এই ব্যাপারটা কি হয়েছে বলতো? এত ক্ষেপে আছিস কেন? আরে তোকে তো আগেই বললাম এখানে সপ্তাহ দুয়েকের জন্য আসবো। তার প্ল্যানটা আগেই করেছিলাম, আগে থেকেই সব কিছু ঠিক করা ছিল। হঠাৎ করে 2 দিন আগে আমাদের ডিপার্টমেন্টের মিস্টার হালদার আমায় ডেকে পাঠালেন। বললেন সুন্দরবনের কাছে নাকি কোনো একটা সমস্যা হয়েছে, সেখানে নাকি আমাকে যেতে হবে। অথচ সেখানে কিন্তু আমার যাওয়ার কথা নয়। আমারও সালা গেল মাথাটা গরম হয়ে, কিছু বলিনি, তবে সোজাসুজি মুখের ওপর না করে এসেছি। এখন ফিরে গিয়ে চাকরি বাঁচাতে পারবো কিনা জানি না ভাই। এই কথায় চন্দন একটু অবাক হয়ে বলল, এ কি, এসব তো তুই আমায় বলিসনি। আচ্ছা দাঁড়া, আমার সঙ্গে তোর কলকাতা ডিপার্টমেন্টের মানে মিস্টার হালদার আর তার ওপরে যে রয়েছে কি যেন নাম, আরে বল না, কৌশিক গাঙ্গুলি। হ্যাঁ, তার সঙ্গে বেশ পরিচয় রয়েছে, তার সঙ্গে আমি কথা বলবো। আমি ওখান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তো গাঙ্গুলির সঙ্গে কথা হলো, সেই ব্যাপারটা দেখে নিয়েছে। আসলে বুঝতে পেরেছে আমাকে ইচ্ছে করে আটকে দেওয়ার জন্য এই সমস্ত ব্যাপার। আর কি মিস্টার হালদারের ইচ্ছে, সব করা চলার শুয়োরের বাচ্চা। রুদ্রর মুখটা আগেই থমথম করছিল, তাতে চন্দন আরো হেসে উঠল। তারপর বলল, দেখ, 2 সপ্তাহ প্ল্যান তো বললি, কিন্তু এখানে তো আমি 1 সপ্তাহ প্ল্যান করেছি। মানে তুই তো বলেছিলিস 1 সপ্তাহের মতো থাকবি। ওই রকমই থাকবো, তারপর চলে যাব। আচ্ছা, কটেজটা কি আলাদা করে ভাড়া নিতে হয়েছে? বাইরের দিকে আয় আমার সঙ্গে। বাইরের দিকে কটেজের সামনে বারান্দা থেকে বাইরের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। ওরা ঘর থেকে বেরিয়ে এলো বাইরে। কটেজটা 1 তলা, পাশাপাশি 3টে ঘর। তাছাড়া রান্নাঘর, বসার জায়গা, বাথরুম সমস্ত কিছু আলাদা আলাদা করে সেপারেট। তবে সমস্যাটা হলো এখানে জলের। এখানে সরাসরি পাম্প করে কিংবা অন্য কোনো উপায়ে জল এখানে পৌঁছানোর ব্যবস্থা করা যায় না। কটেজে একজন লোক আছে, সেই জলের ব্যবস্থা করে দেয়। সকালের দিকে গাড়িতে করে জল পৌঁছে দিয়ে যায়। তবে এখানে জেনারেটর লাগানো আছে। ইলেকট্রিক এখান পর্যন্ত ঢোকানোর ব্যবস্থা হয়নি, কারণ না আশেপাশে তেমন কিছুই গড়ে ওঠেনি। শুধুমাত্র একটা কটেজের জন্য ইলেকট্রিক দেওয়াটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। ওরা বারান্দার কাছ থেকে গিয়ে দাঁড়াল। সামনে বারান্দা,
বেশ খানিকটা খোলা। উঁচু বিল্ডিংয়ের দেওয়ালের উপর হাত রেখে বাইরে তাকাতেই সামনের দিকে একটা বড় সড়ো খোলা জায়গা চোখে পড়ল। তারপরেই শুরু হয়েছে সবুজ গাছ। দূরের দিকে আঙুল দেখিয়ে চন্দন বলল, ওই যে ওটা হলো গঙ্গা, মানে কলকাতার হাওড়া বীচ আর সেই গঙ্গা। তবে আমাদের এদিকে এটাকে হুগলি নদী বলে। অন্ধকার হলেও সব অস্পষ্টভাবে বোঝা যায়। আসলে কটেজটা একটু উঁচু জায়গার উপর হয়েছে, তাই দূরের দিকটা একটু নিচু বলে অস্পষ্টভাবেও দেখা যায়। তবে যেখানে গঙ্গা থাকার কথা বলছে সেটা এখান থেকে অনেক দূর। আশেপাশে সবুজ গাছপালা, ফাঁকা জায়গা, জঙ্গল মতো ছাড়া আর তেমন কিছুই নেই। রাস্তাটা ডান দিকে আর বাঁ দিকে গেছে। এই রাস্তা ধরে এলাম তখন কয়েকটা ঘর চোখে পড়ছিল। বাজারটা তো এখান থেকে অনেকটা দূরে। নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই কটেজটার ব্যবস্থা করা হয়েছে। বাজার থেকে মালপত্র কেয়ারটেকার যে আছে সেই নিয়ে আসবে, আর সেই রান্নাবান্না ব্যাপারটা দেখে নেবে। তার তেমন কোনো কাজ নেই। আর তুই আর আমি এখানে থাকবো, এখানে ওখানে ঘুরবো। গাড়ি আছে, তবে গাড়ি তুই বললে তারপর আসবে। আর এইদিকে তেমন কিছু নেই, তবে আর একটু এগিয়ে গেলে একটা পুরনো হানা বাড়ি আছে। তবে হানা বাড়ির কথাটা বলতে গিয়ে চন্দন রায় একটু থমকে গেল। তার মুখের দিকে তাকিয়ে রুদ্র বলে উঠল, আরে কি হলো? হানাবাড়ি আছে তো তাতে আমার কি? আচ্ছা, ভুতুরে কোনো ব্যাপার নাকি? এই গোটা জায়গাটা আমার থানার আন্ডারেই পড়ছে। তবে প্রায় 3 মাসের মধ্যে এখানে 2 জন লোক অদ্ভুতভাবে মারা গেছে। হানাবাড়ির কাছের রাস্তায় আর একটা ডেড বডি পড়েছিল। ওই ফাঁকা জায়গাটা তাদের গোটা শরীরটা এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে তাদের ভালোভাবে চেনা যায় না। আরও একটা অদ্ভুত ব্যাপার হলো, তাদের শরীরে একটু রক্ত পাওয়া যায়নি। এই কথায় রুদ্র একটু অবাক হয়ে বলল, দাঁড়া 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 দাঁড়া, মৃতদেহ পেয়েছিস অথচ মৃতদেহের গায়ে রক্ত নেই, কিন্তু তুই বলছিস তাদের শরীর ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হয়েছিল। তাহলে কথাটা ঠিকই, কিন্তু সত্যি তাদের শরীরে আঘাতের চিহ্ন সহস্র রয়েছে, যেন গোটা শরীরকে কেউ ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছে। অথচ খুব বেশি রক্ত পাওয়া যায়নি, শুধু মাথার কাছে খানিকটা রক্ত মাটিতে পড়েছিল। এমন হতে পারে যে শরীর থেকে সমস্ত রক্ত কোনোভাবে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু সেটাই বা সম্ভব হয় কি করে? শরীর থেকে সমস্ত রক্ত একেবারে বাইরে বেরিয়ে যায় কি করে? আশেপাশের লোকেরা এই হানাবাড়িটাকে আর এই জায়গাটাকে খুব ভয় পায় রে। আর সেই কারণেই আশেপাশে বসতি তেমন গড়ে ওঠেনি। ওই যা দেখলি, ওই বাজার পর্যন্তই। তারপর যারা রয়েছে নেহাত বাধ্য হয়ে কিংবা ভয় ভয় আছে বলতে পারিস। এসব ভোগাস কথা। আমি এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসে এইসব ব্যাপার নিয়ে আমি মোটেই মাথা ঘামাতে চাই না। কালকে গাড়ির ব্যবস্থা করবি। মতিঝিল টতিঝিল কি সব আছে না এখানে? চন্দন রায়ের মুখটা কেমন যেন ম্লান হলো। সে তার কথায় সম্মতি জানিয়ে কটেজের ভেতরে চলে গেল কেয়ারটেকারকে রাতের খাবার দেওয়ার কথা বলতে। চন্দন রায় বিবাহিত হলেও তার বাড়ি আসলে ব্যারাকপুরে। সে পোস্টিংয়ের কারণে এই মুর্শিদাবাদের তালগাছির কাছে এই থানায় এসে পড়েছে। তবে এখানে তাদের যৌথ পরিবারই থাকে। কোয়ার্টার ছেড়ে এই সুযোগে রুদ্রর সঙ্গে কয়েকটা দিন এই কটেজে কাটিয়ে দেবে বলেই ভেবেছিল। সকালে উঠেই সুযোগ মতো থানার গাড়িতে করে সে চলে গেল থানায়। তারপর প্রায় দুপুরের দিকে কাজ সেরে ফিরে এলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলে দুজনে মিলে বেরিয়ে পড়ল মুর্শিদাবাদের কয়েকটা বিখ্যাত জায়গা দেখার জন্য। পথে যেতে যেতে রুদ্র বলল, হরির সঙ্গে কথা বলছিলাম, ব্যাপারটা কিন্তু ছোটোখাটো নয়। হরি জানালো এর আগেও নাকি এদিকে বিশেষ করে ওই হানাবাড়ির আশেপাশে এরকমভাবে নাকি অনেকেই মারা গেছে। আর রাতের বেলা নাকি ওই দিক থেকে বিভিন্ন রকম শব্দ শোনা যায়, অনেক কিছু দেখাও যায়। ব্যাপারটার মধ্যে যে অস্বাভাবিক কিছু আছে সেটা আমি জানি। আর তাছাড়া ওই হানাবাড়িতে, মানে ওই বাড়ির এলাকাটার চারপাশে আমরা দিনের বেলায় গিয়েছিলাম। আমরা দিনের বেলা ওখানে গিয়ে ঘুরে দেখার চেষ্টা করেছি। বিশ্বাস কর, কোথাও কিচ্ছু নেই। অথচ
ওই রাতের বেলায় এলাকাটায় যেতেই কেমন একটা মনে হয়। রুদ্র বুঝতে পারল জায়গাটা নিয়ে অস্বাভাবিক কোনো ব্যাপার বলতে চন্দন অলৌকিক কিছুর কথাই বলছে, কিন্তু সেটা আবার কি করে হয়? এখনকার দিনেও এমন অলৌকিক কোনো ব্যাপার কি ঘটতে পারে? কিন্তু দুটো মৃত্যু আর তার সঙ্গে তাদের শরীরে রক্ত না থাকা, সমস্ত ব্যাপারটাই অদ্ভুত একটা ইঙ্গিত দেয়। সেদিন একটানা ঘোরাঘুরির পর সন্ধেবেলা ব্যবস্থা করা গাড়িটা ওদের কটেজের কাছে পৌঁছে দেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্যালকনির কাছেই দাঁড়িয়েছিল রুদ্র। কটেজের দিক থেকে মুখটা বাইরের দিকে বাড়িয়ে সে দেখল কটেজের পাশে বেশ কয়েকটা বড় বড় গাছ আর মাঝারি আকারের জঙ্গল মতো জায়গাটা হানাবাড়িটাকে আড়াল করে রেখেছে। একটু পরেই আকাশের চাঁদ উঠল, চারপাশে অন্ধকার নেমে এলো একটু একটু করে। রুদ্র বারান্দার ব্যালকনির জায়গাটা ছেড়ে নিচের দিকে নামল। পাশের জায়গা থেকে বেশ খানিকটা নিচে নেমে এলো। এমন সময় পেছন থেকে চন্দন ডেকে উঠল, আরে কি করছিস? আরে ওদিকে কোথায় যাচ্ছিস? ভাবলাম তোদের ওই ভুতুরে বাড়িটা একবার দেখে আসি কি আছে ওইখানে। রুদ্র এগিয়ে গেল, চন্দন তার পিছু পিছু এগিয়ে গেল। সে একটু ইতস্তত করছিল, মাত্র কয়েকটা পা এগিয়েছে এমন সময় সেই হানাবাড়ির দিক থেকে একটা শিয়ালের ডাক শোনা গেল। বেশ বড় সড়ো গোছের কোনো একটা শিয়াল যেন অদ্ভুতভাবে ডেকে উঠেছে। এমন ডাক শুনে রুদ্র মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তারপর পেছনে চন্দনের দিকে তাকিয়ে বলল, তার মানে এই হলো তোর হানাবাড়ির রহস্য, একটা শেয়াল। শোন, ব্যাপারটাকে না হালকাভাবে নিস না। বাড়িটা এখান থেকে অনেকটাই দূর, তাছাড়া মৃতদেহগুলো কিন্তু পথেই পড়েছিল। কোনো একটা ব্যাপার তো আছেই। রুদ্র আরও দুপা সামনের দিকে এগিয়ে গেল। আরও খানিকটা এগিয়ে আসতেই চাঁদের আলোয় বাড়িটাকে দেখা গেল। ভাঙাচোরা অস্পষ্ট বাড়িটা যেন কালো পাথরের ক্ষয়ে আসা অংশের মতো দাঁড়িয়ে রয়েছে। ওরা দূর থেকেই তাকিয়ে দেখল, আর সেদিকে তাকিয়ে দেখতে দেখতে চন্দনের চোখে পড়ল একটা দৃশ্য। যেন এটা ভাঙা বাড়ির একতলার ভাঙা বারান্দা ধরে এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে চলে গেল। চন্দনের চোখে ব্যাপারটা পড়েছিল, কিন্তু রুদ্রর চোখে পড়েনি। ব্যাপারটা দেখে চন্দনের একটু আগ্রহ হল। সে সামনের দিকে এগিয়ে এসে রুদ্রকে আস্তে আস্তে বলল, রুদ্র, ওই একতলা ভাঙা জায়গাটা দিয়ে কি যেন চলে গেল না? হ্যাঁ, মানে হলো সাদা রঙের একটা কাপড় পরা কেউ এক পাশ থেকে দৌড়ে অন্য পাশে চলে গেল। চন্দন একবার ঢোক গিলল। পুলিশ জীবনে সে এমন অনেক কিছু দেখেছে, কিন্তু এই হানাবাড়ির ব্যাপারটা সে একবার সমাধান করার চেষ্টা করেছে। দিনের বেলাতে এখানে কোথাও কিছু থাকে না। হানাবাড়ির ভেতরে ঢুকলেও কোথাও এমন কিছুই মনে হয় না যে এখানে কেউ থাকে। অথচ রাতের বেলায় হানাবাড়ির আশেপাশে লোকজন মারা পড়ে। অনেকেই এমন অনেক কিছু দেখেছে। সাদা কাপড় পরা কেউ দোতলার কাছ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। তাছাড়া এমন কিছু চিৎকার লোকেরা শুনেছে যা শুনলে বুকের রক্ত হিম হয়ে যাবে। রুদ্র ভালো করে তাকিয়ে দোতলার দিকে দেখল। দোতলার কাছটায় যেন দেওয়ালের সঙ্গে শরীর মিশিয়ে কেউ দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে দেখছে। এতটা দূর থেকে হলেও চাঁদের আলো ব্যালকনিটার কাছে পড়ার জন্য ভালোভাবেই দেখা যাচ্ছে। কিন্তু ওটা কি, মানে এত রাতে ওই ভাঙা বাড়িতে কি ওটা? আমার তো মনে হচ্ছে ব্যাপারটা সত্যি সত্যি সুবিধের নয়। ওই বাড়িতে নিশ্চয়ই ড্রাকুলা আছে, আর সেই বাসা বেঁধেছে মনে হয়। তারপর হয় সুযোগ বুঝে কাউকে একা পেলে তার শরীরের থেকে সব রক্ত বার করে নিয়ে যায়।
কিন্তু মৃতদেহগুলো ক্ষতবিক্ষত করছে কেন সেটাই তো বুঝতে পারছি না। জানি না কেন এসব হচ্ছে। তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, এখানকার দিনেও ড্রাকুলা? চন্দন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই রুদ্র তাকে থামিয়ে দেয়। তারপর সামনের দিকে আঙুল দিয়ে দেখাতেই চন্দনের চোখটা সঙ্গে সঙ্গে চলে যায় একতলার ভাঙা বাড়িটার বারান্দার মতো জায়গাটায়। এখন একজন নয়, পরপর যেন দুজন বেরিয়ে এসেছে। দুজনেই সাদা রঙের পোশাক পরে আছে। দুজনেই বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তারপরই আর একটু সামনের দিকে এগিয়ে যায় ওরা। বড় বড় গাছের আড়াল থেকে যেখানে মাঝারি আকারের জঙ্গলটা রয়েছে, সেই জঙ্গলের কাছ থেকে খানাবাড়িটাকে ভালোভাবে দেখা যায়। তার সামনে খানিকটা ফাঁকা জায়গা। চুপ করে সেই জঙ্গল মতো জায়গাটার একপাশে লুকিয়ে থেকে কিছুক্ষণ পরে রুদ্র বলে, সাদা পোশাক পরা জিনিসগুলো কোথায় গেল? ওগুলো কি ছিল বলতো? আচ্ছা, তুই হঠাৎ করে ড্রাকুলার কথা বললি কেন? এই 2024-এ এসেও ড্রাকুলার উপর বিশ্বাস আছে তোর? এই সমস্ত কথার কি কোনো মানে বের হয়? হ্যাঁ, শরীরে একটু রক্ত নেই, তাছাড়া শরীরটা এমনভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে, এর মানে তো এইসবই দাঁড়াচ্ছে। না হলে অন্য আর কি ভাবতে পারি বল? কথাটা বলার পরই ওই বাড়িটার দিক থেকে রক্ত জল করা হাসির শব্দ ভেসে আসলো। একজন নয়, যেন দুজন পর পর হাসছে। সঙ্গে সঙ্গে রুদ্র জঙ্গলের মতো জায়গাটা থেকে উঠে দ্রুতভাবে সামনের ফাঁকা জমি পেরিয়ে সামনের দিকে এগোতে থাকলো। আরে আরে কি করছিস কি? আরে ওদিকে যাস না, আমার কথা শোন, ওদিকে যাস না। কিন্তু চন্দনের কথায় রুদ্র থামল না। সে তো তখন সামনের দিকে দৌড়তে শুরু করেছে। কাউকেই দেখা যায় না। ভাঙা বাড়িটা যতটা সামনে এগোতে থাকে তত যেন সবকিছু আরো অন্ধকার হয়ে আসে। রুদ্র ব্যাপারটা বুঝতে পারে। আসলে চাঁদের আলোটা এমন জায়গায় রয়েছে যে দূর থেকে চাঁদের আলোয় বাড়িটাকে ভালোভাবে দেখা গেলেও কাছে এগিয়ে গেলে ভাঙাচোরা বাড়িটাকে স্পষ্টভাবে দেখা যায় না। বাড়িটার জানালা দরজা যে খোলা তাও বোঝা যায় না। জায়গাগুলো অন্ধকারের জন্য কেমন যেন কালো হয়ে রয়েছে। আর ঠিক তার মধ্যে একটা অন্ধকার ঘরের ভেতর থেকে যেন 3 জোড়া লাল রঙের চোখ ফুটে উঠেছে। চোখগুলো একবার জল জল করে উঠে অন্ধকারে মিলিয়ে যায়। একটা অদ্ভুত হাসির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে রুদ্র কোমরের কাছে হাত দিয়ে ফেলে অভ্যাসবশত। চন্দন রুদ্র যখন সেই বাড়িটা থেকে ফিরে আসে তখন রাত হয়ে গেছে অনেকটা। বসার ঘরে চুপ করে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে চন্দন বলে, দেখ, তুই এখানে কিন্তু ঘুরতে এসেছিস। শুধু শুধু এতদিন পর এখানে এসে এমন একটা ব্যাপারে জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। দেখ তো কোথা থেকে কি যে হয়ে গেল। না রে, ওই দুজনকে বড্ড অদ্ভুত লেগেছিল। আর ওই বাড়িতে কিছু একটা আছে বুঝলি। দিনের বেলা একবার ওই বাড়িতে গেলে হয় না? তোর যখন ইচ্ছা হচ্ছে তাহলে চল। তা আমি তোকে নিশ্চিত বলছি, দিনের বেলা ওখানে গিয়ে কোনো কিচ্ছু খুঁজে পাবি না। খুঁজে না পেলে না হয় না পাবো, কিন্তু তাই বলে ওখানে যাবো না, এটা তো হতে পারে না। চল চল, আমরা দিনের বেলা করে ব্যাপারটা দেখে আসবো। তার আগে এসব নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। কেসটা নিয়ে তো অনেক কিছুই ভাবলাম। অনেকবার আমরা তল্লাশি করেছি, আশেপাশের লোকদের সঙ্গে কথাও বলে দেখেছি। ওই হানা বাড়িতে দিনের বেলাও তল্লাশি করেছি, ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। তবে রাতের বেলা আশেপাশের লোকরা তো দূরের কথা, পুলিশের লোকেরা পর্যন্ত যেতে ভয় পায়। রুদ্র কিছু বলে না। ব্যাপারটা স্বাভাবিক। যেখানে এর আগে এতগুলো লোক মারা গেছে, তাছাড়া বিশেষ করে চারপাশটা এতটাই ফাঁকা, সেখানে আর কিছু না হোক হিংস্র জন্তু, সাপ খোপ অনেক কিছুই থাকতে পারে। এমন একটা জায়গায় রাতের বেলা এখানকার পুলিশের দল শুধু শুধু কেন ঢুকতে যাবে?
তাছাড়া চন্দনের কথা শুনে মনে হয় বাড়িটা নিয়ে তার একটা অদ্ভুত ভয় থাকাতে সেও ব্যাপারটা নিয়ে খুব বেশি খোঁজ করতে চায় না। পরদিন সকালেই চন্দন বেরিয়ে পড়েছিল। দুপুর দুপুর চলেও আসবে বলেছিল। হরিদাস সকালে চা দিয়ে চলে যাওয়ার সময় রুদ্র তাকে দাঁড় করালো। তাকে বলল, ওই বাড়িটার দিকে রাতের বেলা আমরা গিয়েছিলাম। ওই বাড়িটায় সাদা কাপড় পরা দুজনকে আমরা দেখতে পেয়েছি। ওখানে কি রাতের বেলা সত্যি কেউ যায়? এই কথায় হরিদাসের মুখে কেমন যেন একটা ভয় ফুটে উঠল। সে কোনো রকমে রুদ্রের দিকে তাকিয়ে বলল, ওই বাড়িটায় রাতের বেলা গেছেন? সর্বনাশ! ওই বাড়িতে রাতের বেলা না যাওয়াই ভালো। ওখানে রাতের বেলা গেলে বিপদ হবে। যারা মরছে তারা কি এদিককার লোক? মানে তোমাদের এই কয়েকটা বাড়িঘর রয়েছে সামনের দিকে, তাছাড়া বাজারে রয়েছে, সেখানকারই লোক মরছিল? এই এলাকারই দুজন লোক মরেছিল। তাছাড়া ওই কটেজে যে একবার একটা পরিবার থাকতে এসেছিল, তখন আমি এখানেই ছিলাম। তারা স্বামী স্ত্রী, আর তাদের একটা ছেলে ছিল। তাদের মধ্যে ওই লোকটা এত কৌতূহলী ছিল সব কিছু নিয়ে। সে নানান কথা জিজ্ঞেস করত। আমি অনেকবার বলেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। রাতের বেলা কখন উঠে চলে গেছিল। সকালে খুঁজে না পেয়ে সবাই মিলে ওই দিকে গিয়ে দেখি ওই হানাবাড়ির সামনে জঙ্গলের মধ্যে সে পড়ে আছে। মাথা বাদে বাকি গোটা শরীর কেমন যেন ছিন্ন ভিন্ন। যেমনটা প্রতিবার দেখা যায়, তার শরীরে একটুও রক্ত নেই। মাথার কাছে রক্ত ছিল? মানে তুমি বলছো মাথা বাদে গোটা শরীরটা ছিন্ন ভিন্ন করা ছিল? মাথার পেছনের দিকটায় আঘাত লেগেছিল, সেখানে রক্ত ছিল মনে হয় কোথাও পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছিল লোকটার। তারপর থেকে আরও ওদিকে কেউ যেতে চায় না। হরিদাসের কথায় কিন্তু রুদ্রের কৌতূহলটা কমল না। এখানে আসার আগে ঠিক করে এসেছিল এখানে এসে কোনোভাবেই কোনো ব্যাপারে জড়িয়ে পড়বে না। তাছাড়া চন্দন তাকে বারণ করেছে, কিন্তু হানাবাড়ি ব্যাপারটা তাকে যেন বারবার কেমন যেন টান ছিল। হরিদাস চলে যেতেই বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে রুদ্র নিজের মনে মনে বলল, সালা এই চাকরিটা নেওয়ার পর থেকেই হয়েছে এমন। যেখানেই যাই সেখানে কিছু না কিছু আমার পেছনে লেগেই থাকবে। এক দণ্ড কোথাও শান্তি নেই। এখন এই হানাবাড়িতে কি রয়েছে সেটা খুঁজে না বের করা পর্যন্ত রাতের ঘুম হবে না। সালা সব জায়গায় একটা না একটা শুয়োরের বাচ্চা লেগেই রয়েছে। দেখা যাক এখানে আবার কি ড্রাকুলা না কিসের বাচ্চা রয়েছে। সারা যত সব। রুদ্র কথাটা বলল বটে, তবে দুপুরে যখন চন্দন ফিরে এলো তখন চন্দনের মুখটা থমথমে দেখা গেল। একটু পরেই রুদ্রের প্রশ্নবাণে জেরবার হয়ে চন্দন বলল, তোর কথায় আমি চেষ্টা করেছিলাম যদি কোনোভাবে পুলিশের টিম নিয়ে ওই হানাবাড়িটায় রাতের বেলা একবার ঢোকা যায়, কিন্তু পারমিশন পাচ্ছি না রে। তাছাড়া রাতের বেলা ওখানে তো কেউ যেতেও রাজিও হবে না। বাইরে থেকে পুলিশ আনতে হবে, বুঝলি? কিন্তু ওই সামান্য একটা ব্যাপারে বাইরে থেকে পুলিশ আসতে চাইবে না। তাছাড়া বুঝতেই তো পারছিস এইসব ঝুট ঝামেলার ব্যাপার। এই সমস্ত করতে করতেই বেশ কয়েকদিন কেটে যাবে। এই জন্যই তো পুলিশের কাজ করে আমি গোটা সিস্টেমটাকে মাঝে মাঝে খিস্তি দিই। যেখানে প্রয়োজন সেখানে কিচ্ছু করবে না, আর যেখানে প্রয়োজন নেই এই নেতা মন্ত্রী এদের বাবা বাচ্চাদের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে থাকবে সবসময়। স্যার এতগুলো লোক মরে গেল আর এইদিকে একবারও কারো নজর পড়লো না। যে কোনো সময় আবার কেউ মরতে পারে। পুলিশের উপর এই জন্য ঘেন্না ধরে যায় আমার। চন্দন সামান্য হেসে বলল, কিন্তু তুই ভুলে যাচ্ছিস তুই নিজেও কিন্তু পুলিশের একজন অফিসার, আর তোর কাজটা একটু অন্যরকম হলেও পুলিশের মধ্যে কিন্তু পড়ছে। হ্যাঁ পড়ছে, তবে আমি অমন মেরুদণ্ডহীন হয়ে কাজ করতে পারি না। তাছাড়া ওপর মহলের পারমিশন, তাদের নির্দেশ, এসবের জন্য আমি তো আর অপেক্ষা করি না। দেখ আজ দুপুরে আমি ওখানে যাব, ওই হানাবাড়িটার চারপাশে ভালো করে ঘুরে দেখব, আর রাতের বেলা আরও একবার ওখানে যাব। তুই আমার সঙ্গে আসতে হলে আয়, আর যদি তুই ওই ফিতুদের দলে থাকিস তাহলে তুই এখানেই থাক, বুঝলি? কথাটা যেন চন্দনের গায়ে লাগলো।
তারা তখনই বেরিয়ে পড়ল সেই হানা বাড়িটাকে দেখার জন্য। কতদিন পর? বলতে পারবো না, আমি এদিকে এসেছি আজ থেকে প্রায় 10 বছরের বেশি হয়ে গেল। তখন থেকেই এমনটা দেখছি। কম করে হলো 50 কিংবা 60 বছর ধরে এই বাড়িটা এমনভাবে পড়ে রয়েছে। আর শোনা যায় এই বাড়িতে একবার আগুন লেগে গিয়েছিল। রাতের বেলায় কোনোভাবে বাড়িতে আগুন লেগে যায় এবং তারপরেই এই বাড়িটা ফাঁকা হয়ে যায়। যারা বেঁচে গিয়েছিল তারা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় কোথাও চলে যায়। তারপর থেকে বাড়িটা এমনভাবেই পড়ে আছে। বাড়িটার মালিকানা দাবি করতে আর কেউ এখানে কখনো আসেনি। এছাড়া দেখতে তো পারছিস চারপাশটা কেমন ফাঁকা, জঙ্গলের মতো হয়ে আছে। এখানে যদি সরকারি তরফে উদ্যোগ নিয়ে ওটা ভেঙে ওখানে একটা ট্যুরিস্ট লজ কিংবা কটেজ তৈরি করা হয় তাহলে ব্যাপারটা আলাদা হতে পারে, না হলে আর কিছুই হবে না। বাড়িটা দূর থেকে যতটা ভাঙা বলে মনে হয়েছিল, সামনে আসতে বোঝা গেল আরও বেশি ভাঙাচোরা। একতলার একপাশে একটা সিঁড়ি রয়েছে দোতলায় ওঠার জন্য, কিন্তু সিঁড়ির প্রায় অর্ধেকটা অংশ ভাঙা। তাছাড়া দেওয়াল আর সিঁড়ির বাকি অংশটুকু দেখে এমন মনে হয় যে যখন তখন হয়তো ভেঙে পড়তে পারে। একতলা ঘরটা ঘুরে দেখাই ভালো। সিঁড়ির যা অবস্থা, দোতলা পর্যন্ত যাওয়া যাবে বলে মনে হয় না, কি বলিস? একতলাটা দেখবো, কিন্তু দোতলাটা আগে দেখা দরকার। কালকে ওদের আমরা কোথায় দেখেছিলাম? একতলাতেই, তাই তো? রুদ্র প্রথমে একতলাটা না দেখে দোতলা দেখবে ভেবেছিল, কিন্তু কালকের কথা মনে পড়ে যেতেই একতলাটা দেখার সিদ্ধান্ত নিল। একতলার ঘরগুলো ঘুরে দেখল। একতলার ঘরগুলো ভাঙাচোরা, অনেকটা ধুলো ময়লা জমে আছে এখানে ওখানে, মাকড়সার জাল। তাছাড়া আলাদা করে কিছুই বোঝা যায় না। একটা অদ্ভুত গন্ধ যেন ঘরগুলোতে লেপ্টে রয়েছে। পরপর 3-4টে ঘর, তারপর একপাশে সিঁড়ি, অন্য পাশে ছোট্ট বারান্দা শেষ হয়েছে। এখান থেকে একটা দরজা বাড়ির পেছনের দিকে চলে গেছে। সেই পথে ওরা বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে চন্দন বলল, আগেও দিনের বেলায় আমরা কম করে 3 বার এখানে এসেছি, আলাদা করে কিছুই দেখা যায় না। তবে ওই সিঁড়ি দিয়ে কোনো রকমে আমরা দোতলায় গিয়েছিলাম। একতলার ঘরগুলো দেখে আলাদা করে তেমন কিছু তো মনে হলো না। তবে একটা ব্যাপার লক্ষ্য করেছিলি? চন্দন রুদ্রর গলায় কিসের যেন একটা আন্দাজ পেল। তারপর বলল, ব্যাপার বলতো? রুদ্র কিচ্ছু বলল না, তবে তার মুখ দেখে চন্দন বুঝতে পারল রুদ্র কিছু একটা গভীরভাবে ভাবছে। ওরা বাড়ির পেছনের দিকটায় গেল। পেছনের দিকেও জঙ্গল রয়েছে, আশেপাশে বড় বড় ঘাস জন্মেছে। পেছনের দিকে জায়গাটায় পায়ে হেঁটে চলাফেরা করা যায় না। ওরা কোনো রকমে বাড়ির পেছনের দিকটায় এসে পেছন থেকে সে ভাঙা বাড়িটার চারপাশটা দেখল। তারপর আবার সামনের একটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। প্রথমে রুদ্র, তারপরে চন্দন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই প্রথম ব্যাপারটা চোখে পড়ল রুদ্রর। সিঁড়িতে ধুলো লেগে আছে, সেই ধুলোতে কোনো পায়ের ছাপ নেই। আমরা উঠছি, আমাদের পায়ের ছাপ পড়ছে, তার মানে এই সিঁড়িতে কারোর পায়ের ছাপ পড়েনি। এর অর্থ দোতলায় কারো পক্ষে যাওয়া অসম্ভব। অথচ এখান থেকে গেলে প্রথমে দোতলার দিকেই চোখ পড়ে। রাতের বেলা চাঁদের আলোয় দোতলায় মাঝে মাঝে কাউকে না কাউকে ভাঙা ব্যালকনির দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রুদ্র কিচ্ছু বলল না। ওরা দোতলাটা ঘুরে ফেলল। তবু দোতলার ঘরগুলোতে এবং ভাঙা ব্যালকনির এখানে ওখানে রুদ্র ভালো করে কি যেন দেখল। তারপর কিচ্ছু না বলে তখনের মতন ওরা দুজনেই সেখান থেকে ফিরে এলো। বাড়িতে ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে রুদ্র নিজের ঘরে বসে রইল। চন্দন ফিরে গেল থানায়। কি একটা কাজে তাকে সন্ধে পর্যন্ত থানায় থাকতে হবে। রুদ্র নিজের ঘরে বসে মোবাইলে খুটখাট করতে লাগলো। এদিকে নেটওয়ার্ক চট করে পাওয়া যায় না। তবুও যখন পাওয়া গেল, কলকাতার চেনা একজনকে ফোন করে তার সঙ্গে বিশেষ একটা ব্যাপারে কথা বলে নিল। তারপর দুপুরের অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিল। বিকেলে উঠে আবার ব্যালকনির কাছে বসে থাকতে থাকতে একটা চিন্তা রুদ্রের মাথায় নাড়া দিল। আরে, এটা আমি কি করছি? আমি তো এখানে ঘুরতে এসেছি, কেন এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছি? তাছাড়া এখানে জটিল কোনো ব্যাপার খুঁজে বের করা তো আমার কাজ নয়। কিন্তু তারপরেই তার মনে হলো, না 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 না, যতই আমি এখানে ছুটি কাটাবার জন্য আসি না কেন, এটা চন্দনের সমস্যা। তাছাড়া ব্যাপারটা আস্তে আস্তে বড় হতে থাকলে
এখানে লোকজনের মারা পড়ার সংখ্যা বাড়বে, আর পুলিশের সমস্যাটা তখন দ্বিগুণ হবে। আমি নিজেই যখন পুলিশকে কিস্তি দিচ্ছি, তাহলে এমন একটা ব্যাপার দেখে আমারও পিছিয়ে যাওয়াটা ঠিক না। আর আজ রাতে আমায় ওই বাড়িতে আরেকবার যেতেই হবে। রুদ্র মনে মনে কয়েকটা ব্যাপার স্থির করে ফেলল। রাতের বেলা সে ওই হানা বাড়িতে যাবে। সিঁড়িতে এবং বাইরের জঙ্গলে এমন কোনো জায়গা নেই যা দেখে মনে হয় কেউ হেঁটেছে সেখানে বা কারোর পায়ের ছাপ রয়েছে। কিন্তু একতলা এবং দোতলার ব্যালকনি আর ঘরের মধ্যে কয়েকটা জায়গায় যেন পায়ের ছাপ ছিল, তবে ওই জায়গাটাকে এমনভাবে এলোমেলো করা হয়েছে যেন কেউ পায়ের ছাপগুলোকে মুছে ফেলার চেষ্টা করেছে, কিংবা কোনো অলৌকিকভাবে তাদের পায়ের ছাপ মুছে ফেলেছে। কিন্তু হঠাৎ করে তাদের পায়ের ছাপ মুছে ফেলার প্রয়োজনটা কেন হলো, এই ব্যাপারটাই রুদ্রকে বারবার ভাবাচ্ছিল। চন্দনের উপর তার ভরসা আছে। চন্দন যদি জায়গাটার তদন্ত করতে থাকে তাহলে তার চোখে হয়তো ব্যাপারটা এসেছে, কিন্তু সে তাহলে ব্যাপারটা এড়িয়ে গেল কেন? সন্ধে হওয়ার একটু আগেই হরিদাস চলে গিয়েছিল। হরিদাস অন্ধকার নামার পরে এই কটেজে থাকে না। চন্দন ফোন করে জানিয়েছিল তার আসতে দেরি হবে। রুদ্র তখন ঘরে একা। অন্ধকার নেমে গেছে। বারান্দার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে সে দেখছিল আকাশে চাঁদের আশেপাশে নক্ষত্র ফুটে উঠেছে। একদল ঠান্ডা মিহি হাওয়া কোথা থেকে যেন এসে গায়ে ধাক্কা দিচ্ছে। রুদ্র দাঁড়িয়ে আছে। এমন সময় তার মনে হলো বড় বড় গাছের আড়ালে, যেখানে জঙ্গলটা শুরু হয়েছে, ঠিক সেখানে কে যেন দাঁড়িয়ে আছে। আরে, জঙ্গলের পিছনে ঝোপের কাছে কে যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? রুদ্র এই কয়েকদিন এখানে থাকতে থাকতে একটা ব্যাপার বুঝতে পেরেছে। হরিদাস চন্দন ছাড়া মাঝে মাঝে দু একটা লোককে সামনে পথ ধরে সাইকেল কিংবা অন্য কোনো গাড়িতে চলে যেতে দেখা ছাড়া আর কাউকে সে এদিকে আসতে দেখেনি। এমনকি আশেপাশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দু একটা ঘর রয়েছে, তারাও সন্ধ্যের পর এদিকে আসে না। কিন্তু ওই লোকটাকে ভালোভাবে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। রুদ্র একটু অবাক হলো। এই কদিন সে এখানে রয়েছে, তার মধ্যে তো এমন ব্যাপার ঘটেনি। তারপরেই তার মনে হলো প্রত্যেকদিন অন্ধকার হওয়ার পর এখানে চন্দন ছিল, কিন্তু আজ সে একা। সেই কারণেই কি ওই হানাবাড়ি থেকে কেউ একজন তার কাছে এসেছে? যদি হানাবাড়ি থেকে কেউ এসে থাকে, তাহলে সেটা ড্রাকুলা না অন্য কিছু, সেটা আমায় দেখতেই হবে। রুদ্র নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই বুঝতে পারল চাঁদের অল্প আলোয় জঙ্গলের কাছে ছায়া মতো যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সে আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোতে শুরু করল। রুদ্র কিন্তু ছাড়ল না। সঙ্গে সঙ্গে নিজের ঘরে গিয়ে রিভলভারটা কোমরে গুঁজে তারপর খুব দ্রুত ঘরের দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে রাস্তায় নামল। যতক্ষণে এসে মাটির রাস্তায় নেমেছে ততক্ষণে সেই ছায়াটা জঙ্গলের ভেতরের দিকে চলে গেছে। রুদ্র দ্রুত এগিয়ে গেল সেই জঙ্গলের দিকে। একটু আগে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল চারপাশে কেউ নেই। আর ঠিক তখনই ওই হানাবাড়িটার দিক থেকে একটা রক্ত জল করা হাসির শব্দ ভেসে এলো। রুদ্র বুঝতে পারল এটা কখনোই কোনো মানুষের হাসির শব্দ হতে পারে না। রুদ্র কি করবে ভাবছে, এমন সময় পকেটের মোবাইলটা বেজে উঠল। কি হয়েছে বল? শোন, আমার একটু দেরি হবে, একটা কাজে আমি আটকে গেছি। তুই কিন্তু বাইরে বেরোবি না, সাবধানে থাকবি। যাই হয়ে যাক না কেন, তুই কিন্তু বাইরে বের হবি না, এটা আমি বলে দিলাম। আমি অলরেডি বেরিয়েছি। বড় গাছগুলো শেষে জঙ্গলটার কাছে আছি এখন। কেউ একজন জঙ্গলের কাছে এসে দাঁড়িয়েছিল, কটেজের দিকে লক্ষ্য করছিল। আমি তার পিছনে পিছনে এসেছি। চিন্তা নেই, আমার সঙ্গে রিভলভার আছে। আর হ্যাঁ, তুই বলেছিলি এখানে যখন ঘুরতে এসেছি তাহলে ঘুরে ফিরে যেন চলে যাই, অন্য কিছুতে না মাথা কামাই।
আমিও সেটাই ভাবছিলাম, তবে সেই কথাটা বোধহয় রাখতে পারলাম না। এই পাগলামি করিস না, আমি ওপর মহলের সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি তারা কোনো একটা ব্যবস্থা করবে। রাতের বেলায় হানাবাড়ির দিকে যাওয়ার কোনো একটা ব্যবস্থা আমরা ঠিক করতে পারবো। কিন্তু ততদিন তো আমার হাতে নেই, এর মধ্যে 3-4 দিন অলরেডি হয়ে গেছে, বেশি দিন তো আমি এখানে থাকতে পারবো না। তারপরে আরও কয়েকটা কাজ আছে। মিস্টার হালদারকে যে ব্যাপারটায় না করে এসেছি সেই ব্যাপারে এখনো পর্যন্ত অন্য কাউকে পাঠানো হয়নি, তাই এখান থেকে সোজা ওখানে চলে যাব। চন্দনের গলায় কেমন একটা শাসনের সুর ও একই সঙ্গে মিনতি ঝরে পড়ে। বোকার মতো কাজ করিস না রুদ্র। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো রুদ্র। ড্যাম ইট। ফোনটা একটু পরেই কেটে যায়। রুদ্র আবার ফোন করার চেষ্টা করে চন্দনকে, কিন্তু নেটওয়ার্কে আর পাওয়া যায় না। এদিকে নেটওয়ার্কের অবস্থা ভালো না। এদিকে ততক্ষণে সেই হানাবাড়ির দিক থেকে আবার সেই শিয়ালের ডাকটা শোনা যাচ্ছে। একটু অবাক হয় রুদ্র। একটু আগেই লোকটাকে জঙ্গলের মধ্যে থেকে ওই দিকে যেতে দেখেছে সে, আর এখন ওদিক থেকেই শিয়াল ডেকে উঠল। হানাবাড়িটার পেছন দিকে জঙ্গল মতো রয়েছে, তবে সেখান থেকে সত্যি সত্যি কি শিয়াল ডাকছে? রুদ্র অন্ধকারে জঙ্গলের মধ্যে শরীর মিশিয়ে একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সে সামনের দিকটায় যতই এগোতে থাকে ততই যেন মনে হয় চাঁদের অল্প আলোয় বাড়িটার দোতলা ভাঙা ব্যালকানির কাছে কারা যেন সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই তাদের দেখা যায়, আবার একটু পরেই তারা লুকিয়ে পড়ে। আমার সকালেই সন্দেহ হয়েছিল এখানে কোনো অদ্ভুত ব্যাপার নেই, এই সমস্ত কিছুর মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেটা আমরা এখন ধরতে পারছি না। রুদ্র মনে মনে অনেক কিছুই ভাবছিল, কিন্তু সামনে থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর তার সঙ্গে অদ্ভুত রক্ত জল করা হাসির শব্দ তাকে মাঝে মাঝে থমকে দাঁড় করিয়ে দিচ্ছিল। আর এইভাবেই একবার থমকে দাঁড়াতেই রুদ্র দেখতে পেল জঙ্গলটা যেখানে একটু গভীর, ঠিক সেখানেই একটা কালো মতো কি যেন 4 হাত পায়ে ঠিক শিয়ালের মতো তার দিকে তাকিয়ে আছে। তার দুটো চোখ লাল টকটকে, জ্বলছে যেন। অদ্ভুত ভাবে সেই জিনিসটা এক পা করে এগিয়ে আসছে রুদ্রের দিকে। রুদ্র থমকে দাঁড়িয়ে পড়ে। কোমরের কাছে তার রিভলভার রয়েছে, কোমরের রিভলভারটার কাছে হাত দেয় সে, কিন্তু ততক্ষণে সেই কালো জিনিসটা যেন তার দিকে এগিয়ে আসছে। আর তখনই রুদ্রর চোখে পড়ে যায় একটা ছায়া মূর্তির দিকে। তারপর সে খেয়াল করে একটা নয়, 3টে কালো ছায়া এগিয়ে আসছে ওর দিকে। একটা নয়, যেন মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে 3-3টে কালো মতো জিনিস আমার দিকে এগিয়ে আসছে। সেগুলো কি? রুদ্র জানে তার রিভলভারে 6টা গুলি রয়েছে। রিভলভারের গুলি দিয়ে 3টে কালো জিনিস মারতে পারবে না। তাছাড়াই আবছা অন্ধকারের মধ্যে তাদের গায়ে নির্ভুলভাবে গুলি লাগবে বলে তো মনে হয় না। রুদ্র বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। শুধুমাত্র রিভলভারের ভরসায় এই জঙ্গলের মধ্যে ঢোকাটা তার ঠিক হয়নি। হানাবাড়িটা এখনো অনেকটা কাছে। রুদ্র জঙ্গলের মধ্যে একপাশে লুকিয়ে পড়ল। ততক্ষণে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতে শুরু করেছে। ঠিক জঙ্গলের ভেতরে বন্য প্রাণীদের কাছাকাছি পৌঁছলে যেমন গন্ধ আসে, তেমন গন্ধ। তার সঙ্গে কারা যেন অদ্ভুতভাবে গর্জন করছে। রুদ্র মনে মনে অনেক কিছু ভাবে। মোবাইলটা বার করে কল করার চেষ্টা করে। মোবাইলটা বার করতে যাবে ঠিক তখনই যেন একটা কালো মূর্তি ঝাঁপিয়ে পড়ে তার গায়ের উপর। রুদ্র ছিটকে যায় একপাশে, আর তখনই মোবাইলটা তার হাত থেকে ছিটকে গিয়ে পড়ে জঙ্গলের মধ্যে। জঙ্গলটা যত বড় বলে মনে হয়েছিল তার চেয়েও বেশি বড় মনে হচ্ছে এখন। রুদ্র কোনো রকমে আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। দেখে তো জন্তুর মতো মনে হলো না, কিন্তু এটা কি? ও কি অমন 4 পায়ে হাঁটে? তাছাড়া জিনিসটা দেখে মনে হলো মানুষের মতো। এই হানা বাড়িতে সত্যি সত্যি আছেটা কি?
রুদ্র আরো ভিতরের দিকে ঢুকছিল। হানাবাড়ি আর কটেজের মাঝের এই ছোট্ট জঙ্গলটা যত পশ্চিমের দিকে এগিয়েছিল তত গভীর হয়েছে, আর রুদ্রের পেছন পেছন সেই তিনটে কালো ছায়াও জঙ্গলের মধ্যে যেন নিজেদের একটু একটু করে লুকিয়ে লুকিয়ে ভেতরের দিকে ঢুকতে লাগলো। রুদ্র যখনই রিভলভার তুলে গুলি চালাতে যায় তার আগেই যেন অন্ধকারে তারা লুকিয়ে পড়ে, যেন রিভলভারের নলটা ওরা রুদ্রের আগে আগেই দেখতে পাচ্ছে। একসময় রুদ্র বুঝতে পারে তার ঠিক ঘাড়ের কাছে কে যেন এসে পড়েছে। রুদ্র পেছনের দিকে সরতে যাওয়ার আগেই একটা হাত এসে পড়ে তার ঘাড়ের কাছে। ধারালো কিসের আঘাতে তার ঘাড়ের কাছটা সামান্য কেটে যায়। রুদ্র ছিটকে যায়। সেই সুযোগেই ঝাঁপিয়ে এসে পড়া সেই কালো ছায়াটা রুদ্রর পেছনের দিকে একটা ঝোপের মধ্যে পড়ে যায়। তারপর সেই মূর্তি অদৃশ্য হওয়ার আগেই রুদ্র গুলি চালায়। মনে হচ্ছে গুলিটা লেগেছে, কিন্তু এটা আমি কোন দিকে এসে পড়লাম? ঠিক তখনই চন্দনের গলা শোনা যায়। চন্দন চিৎকার করে ডাকে, রুদ্র, রুদ্র, তুই কোথায়? রুদ্র, এ রুদ্র, তুই কোথায়? রুদ্রর মনে হয় কালো কালো যে ছায়াগুলো এতক্ষণ তার পেছনে এগিয়ে আসছিল সেগুলো ঝোপ জঙ্গলের আড়াল দিয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। সাবধান চন্দন, জঙ্গলের ভেতরে ঢুকিস না। চন্দনকে সাবধান করে দিয়ে রুদ্র দ্রুত জঙ্গল থেকে সামনের দিকে বেরিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে আবারও একটা কালো ছায়া বেরিয়ে আসে বাইরের দিকে। তার হাতে ধারালো কিছু একটা নিয়ে রুদ্রের গলার কাছে বারবার এগিয়ে আসে বটে, তবে তার আগেই রুদ্র তার হাতের এক ধাক্কায় কালো ছায়াটার হাতের কাছে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা ছিটকে পড়ে যায়। তার হাত থেকে কি যেন একটা ছিটকে জঙ্গলে গিয়ে পড়ে। ব্যাস, সঙ্গে সঙ্গে রুদ্র ব্যাপারটা বুঝতে পারে ওই কালো ছায়াগুলো আর যাই হোক অদ্ভুত কোনো প্রাণী নয়, ওরা মানুষ। আর হাতের কাছে ধাক্কা দেওয়ার সময় ওর হাতের উপর লেগে থাকা চটচটে কিছু একটা জিনিস রুদ্রের হাতে লেগেছে। সঙ্গে সঙ্গে রুদ্র বলে ওঠে, চন্দন, ওদের কাছে অস্ত্র আছে চন্দন। তখনই বড় লাইট জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গেই সবাই মিলে এগিয়ে যাচ্ছে ওই বাড়িটার দিকে। সার্চ লাইট বাড়িটা দোতলার কাছে গিয়ে পড়তে মূর্তিটা দোতলার অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে। ব্যাপারটা অতি সামান্য। রুদ্র, চন্দন এবং পুলিশের ৩-৪ জনের একটা টিমের সঙ্গে মিলিত হয়ে হানাবাড়ির দিকে এগিয়ে গেল। আমি জানতাম তুই কোনো কথা শুনবি না, তাই ওদেরকে নিয়ে বাধ্য হয়ে চলে এলাম। ভাগ্যিস পুলিশের জিপটা থানাতেই ছিল, তাই এত তাড়াতাড়ি চলে আসতে পারলাম। কিন্তু তোর ঘাড়ের কাছ থেকে তো রক্ত বেরোচ্ছে। ওসব কিছু নয়। ৩ জন যারা এসেছিল তাদের প্রথমে আমি মনে করেছিল মানুষ নয়, অন্য কিছু। পরে বুঝতে পারলাম ওরা মানুষ। ওদের কাছে কোনো অস্ত্র ছিল। আমরা অনেকদিন ধরেই ছদ্মবেশে হানাবাড়ির আশেপাশে নজর রেখেছিলাম, তবে নতুন কিছু জানতে পারা যায়নি। একমাত্র অন্ধকার নামলেই এই বাড়িতে কাদের যেন দেখা যায়। আজ স্যার যখন বললেন আপনি এখানে এসেছেন এবং আপনি চাইছেন ওই বাড়িতে যেতে, তখন আমরা আর না করলাম না। এই বাড়িটার জন্য অনেকেই এখানে মরেছে। তাছাড়া এই বাড়ির জন্য ভয়ের দিকে কেউ লোকজন আসতে চায় না। আমাদের পুলিশেরও অনেক বদনাম হয় এই বাড়িটার জন্য। আজ এখানে কি আছে তা আমরা দেখবই। 2 জন কনস্টেবল, 1 জন পুলিশ অফিসার, চন্দন আর 5 জন মিলে বাড়িটার ভেতরে ঢুকল। দুঃখজনকভাবে একতলা কিংবা দোতলা কোথাও কিছু দেখা গেল না। ওরা দোতলা সিঁড়ি দিয়ে আবার নেমে আসতে যাবে, এমন সময় রুদ্রর মাথায় একটা খটকা লাগলো। গুলি ওদের মধ্যে কারো একজনের লেগেছিল। যদি তাকে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে তার রক্ত পড়তে পড়তে যাবে। 1 মিনিট, তোমরা সবাই রক্তের দাগ খোঁজো। সবাই রক্তের দাগ খুঁজতে লাগলো। দোতলায় রক্তের দাগ নেই, এমনকি সিঁড়িতেও রক্তের দাগ নেই। একতলার পাশাপাশি 3টে ঘরে রক্তের দাগ খোঁজার পর সেখানেও কোনো রক্ত দেখা গেল না। বাকিরা একতলার মধ্যেই খুঁজতে লাগলো। রুদ্র আর চন্দন
বাড়ির পেছনের দিকে গেল, যেখানে বড় বড় ঘাসগুলো রয়েছে। পেছনের দিকটাই সেই দিকে রুদ্র আর চন্দন টর্চ লাইট নিয়ে খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ করে টর্চের আলো গিয়ে পড়ল সেই বড় ঘাসের গায়ে। এক মিনিট রুদ্র, ওইখানটা দেখ, ওই দেখ, ঘাসের গায়ে রক্ত লেগে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছিস, রক্তটা টাটকা বলেই মনে হচ্ছে। তার মানে এই বড় ঘাসের ওপর দিয়ে কেউ একজন কোথাও গেছে। চল চল, আমাদের ওইদিকে যেতে হবে। তবে একদম চুপ, বাকিদের ডাকতে হবে না, ওরা ওখানেই থাক। চন্দন বাকিদের ডাকল না। আস্তে আস্তে ওরা সেই বড় বড় ঘাসের মধ্যে কোনো রকমে নিজেদের লুকিয়ে সামনের দিকে এগোলো। রক্তের ফোঁটা ফোঁটা ছাপগুলো একটু পরেই আর ঘাসগুলোর মধ্যে দেখা গেল না। কিন্তু এমন একটা জায়গায় এসে রক্তের দাগটা বন্ধ হয়ে গেল। তারপর আর কিছুই নেই। টর্চটা রুদ্র তখন বন্ধ করে দিয়েছে। কিরে, বন্ধ করলি কেন? আলো ছাড়া তো কিছুই দেখতে পাবো না। বোকার মতো কথা বলিস না। এইখানে রক্ত শেষ হয়েছে, তার মানে এখানে আশেপাশে এমন কিছু একটা আছে যেটার দিকে আমাদের লক্ষ্য করা দরকার। এখানে টর্চের আলো জ্বালালে সমস্যা হতে পারে। ঠিক তখনই চন্দন আরও কিছু বলতে যেতেই রুদ্র তার মুখে হাত চাপা দিল। আর ঠিক তখনই আস্তে আস্তে চাপা স্বরে কিছু কথাবার্তা ওদের কানে এলো। এতদিন আমরা এখানে কাজ করছি, কোনো দিন ওই হানাবাড়ির সামনে কেউ আসার মতো সাহস দেখাতে পারেনি। তোরা কি করলি বলতো? হ্যাঁ, আমি কি করব? আমি তো ভয় দেখিয়েছিলাম। আর তাছাড়া আমরা 3 জন ছিলাম, কিন্তু লোকটা কিছুতেই ভয় পেল না। লোকটার ওপর ছুরিও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু মালটা বেঁচে গেল। এখন কি করব? ওর তো ভালোই লেগেছে। ওর গুলি লেগেছে, যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো রকমে ওকে নিয়ে এখানে চলে এসেছি। বোকার মতো কথা বলিস না। এখান থেকে এখন কিছুতেই বেরোনো যাবে না। এখানেই আরও কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে। বাকিরা কোথায়? বাকিরা বাইরেই আছে, চিন্তা নেই, ওরা এত সহজে ধরা পড়বে না। আমাদের আর কিচ্ছু শোনা গেল না, কিন্তু কথাগুলো কোথা থেকে ভেসে আসছে সেটা চন্দন বুঝতে পারল না। রুদ্র আর চন্দন ততক্ষণে বড় ঘাসের মধ্যে হামাগুড়ি দিয়ে প্রায় শুয়ে পড়েছে। তারপর আর্মিদের ভঙ্গিতে 2 হাতের কনুইতে ভর রেখে সে জঙ্গলের মতো জায়গাটায় বড় বড় ঘাসের মধ্যে দিয়ে ওরা সামনের দিকে এগোতে লাগলো। যে কোনো মুহূর্তে জঙ্গলের ওই জায়গাটার মধ্যে সাপ কিংবা অন্য কোনো বিষাক্ত জিনিস ওদের আঘাত করতে পারে, কিন্তু কথাবার্তার আওয়াজ কোথা থেকে এলো তার ওরা বুঝতে পারল না। চন্দন আস্তে আস্তে বলল, এতগুলো কথা শুনতে পেলাম, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না। কোথাও তো কোনো লোকজন নেই। তাহলে রুদ্র কেমন ভ্যাবা চাকা খেয়ে গেছিল। শব্দগুলো ওদের আশপাশ থেকে এসেছে, অথচ এখন ওরা সামান্যতম শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে না। কোথা থেকে যেন একটা ঠক ঠক শব্দ আসছিল এতক্ষণ, এইমাত্র সেটাও যেন বন্ধ হয়ে গেল। আমাদের খুব সাবধানে থাকতে হবে। একটা কাজ কর, তুই তোর পুলিশের লোকেদের নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে যা, এবং যাওয়ার আগে চিৎকার করে এমন কিছু বলে যা যাতে সবাই মনে করে আমরা এখান থেকে চলে গেছি। কিন্তু তুই কি করবি? আর আমি যদি এখান থেকে চলে যাই, ওরা যদি আবার ফিরে আসে তখন? হ্যাঁ? রুদ্র চাঁদের আলোয় চন্দনের দিকে তাকালো। চোখে চোখে একটা ইশারা হয়ে গেল। সে আবার আগের মতো ভঙ্গিতে ঘাসের জায়গাটা পেরিয়ে বাড়িটার কাছে এলো। তারপর তার লোকেদের নিয়ে বাড়ি থেকে অনেকটা দূরে এসে চিৎকার করে বলল, আবার আমরা বিফল হলাম। আগেও একবার রাতের বেলা আমরা এখানে এসেছিলাম। আমি তো বললাম এখানে কিচ্ছু নেই, আর এখানে যা আছে তা আমাদের হাতের বাইরে। ঠিকই বলেছেন স্যার, তাছাড়া ওনাকে এক্ষুনি ট্রিটমেন্ট দেওয়া দরকার। চলুন স্যার। কনস্টেবলটাও আরও কয়েকটা কথা বলল। তারপর বিভিন্ন কথা বলতে বলতে বাড়িটার সামনে থেকে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তারপর জঙ্গল পেরিয়ে মাটির রাস্তা ধরে এগিয়ে গেল কটেজের দিকে। কটেজের পেছন দিক থেকে জঙ্গলে ঢোকার একটা রাস্তা আছে, তবে সেটা বেশ ঢালু। ওই ঢালু রাস্তা ধরে ওরা আবার খুব ধীরে ধীরে এমনভাবে জঙ্গলে এসে ঢুকল যাতে
সহজে এই হানা বাড়ির দিক থেকে কেউ তাদের দেখতে না পায়। লোকগুলো কোথা থেকে কথা বলছিল? আশেপাশে কোথাও তো কেউ নেই। তার মানে একটাই জায়গা হতে পারে, মাটির তলায়। এই বাড়িটা অনেক দিনের পুরনো, তার মানে মাটির তলায় যাওয়ার এমন কোনো পথ আছে যেখান থেকে, কিন্তু এত বড় ঘাসের মধ্যে সেই পথ খুঁজে পাওয়া সহজ হবে না। আমাকে এখানে অপেক্ষা করতে হবে। রুদ্র অপেক্ষা করল। সে বড় বড় ঘাসের মধ্যে এক পাশে লুকিয়ে রইল, আর বাকিরা অপেক্ষা করল হানা বাড়ি থেকে খানিকটা দূরে জঙ্গলের মধ্যে। এমনভাবে তারা লুকিয়ে রইল যেন কেউ চট করে বুঝতে না পারে। আর সেই ঘাসের মধ্যে শুয়ে থাকতে থাকতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল রুদ্র। ঘাসের মধ্যে থেকে কারা যেন মাটির তলা থেকে কালো ছায়ার মতো এক এক করে বেরিয়ে আসছে। তারপর হানাবাড়িটার পেছনের দিকের ভাঙাচোরা প্রথম তলার ঘরের ভেতরে, এবং তারপরে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। কয়েকজনকে সেই ভাঙা জায়গা বেয়ে একটু একটু করে উপরের দিকে উঠে যেতেও দেখলাম। আর তখনই রুদ্র বুঝতে পারল কিভাবে ওরা অত তাড়াতাড়ি দোতলা এবং সেখান থেকে আবার পেছনে হারিয়ে গেছিল। রুদ্র উঠতে যাবে এমন সময় শুনতে পেল সেই শিয়ালের ডাক। একটা নয়, বেশ কয়েকটা শিয়াল ডাকছে, কিন্তু একটা খটকা আবার লাগলো। ডাকগুলো কেমন যেন অদ্ভুত। প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার শিয়ালগুলো একভাবে ডাকছে, এক সুরে একসঙ্গে। প্রথমে দুটো শিয়াল একসঙ্গে, তারপর তিনটে শিয়াল একসঙ্গে, তারপর একটা শিয়াল, অথচ ডাকটা আসছে মাটির তলা থেকে। রুদ্রর আর কিছু বুঝতে অসুবিধা হলো না। সে বুকে হেঁটে আরও অনেকটা এগিয়েছে। এমন সময় তার সামনে কয়েকটা বড় বড় ঘাস নড়ে উঠল। তারপরে ঘাসগুলো একপাশে শুয়ে পড়ার মতো মাটির দিকে এগিয়ে গেল। আর ঠিক তখনই রুদ্র দেখতে পেল একটা কালো কুচকুচে শরীর বেরিয়ে আসছে, আর দুটো চোখ লাল টকটক করছে। সেই চোখ দুটো মুহূর্তের জন্য যেন বন্ধ হলো, আবার খুলে গেল। তারপরে একটু আগে শোনা একটা গলায় কেউ বলল, আমি স্পষ্ট বুঝতে পারছি নবীনকে হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যাবে না, কিন্তু রাত পর্যন্ত ওকে সেখানে রাখা যাবে না। বস কি গুলিটা বার করতে পারবে? সঙ্গে সঙ্গে তার পেছনে উঠে এলো আর একজন লোক। সে বলল, আমার মনে হয় পারবে। তাছাড়া বসের হাতে তো ছুরি মাখনের মতো চলে। আমাদের ওসব দিকে দেখে লাভ নেই। চল তাড়াতাড়ি চল, দেখি লোকজনগুলো এখান থেকে গেছে নাকি। আর ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। রুদ্র নিজেকে ঘাসের আড়ালে এমনভাবে লুকিয়ে রাখল যেন তাকে দেখা না যায়। চাঁদের আলো ঘাসের উপরটা ভালোভাবে দেখালেও ঘাসের নিচের দিকটা ভালোভাবে দেখায় না। ভাগ্যিস রুদ্রর পরনের জামাটাও ছিল সবুজ রঙের। ওরা এগিয়ে গেল সেই ভাঙা বাড়িটার দিকে। আর তারপরে রুদ্র হেঁটে এগিয়ে গেল ঠিক যেখানে একটু আগে ঘাসগুলো উড়তে দেখেছে। সেইখানে ঘাসের ওখানটায় খানিকটা হাতাহাতি করতেই একটা আংটা মতো হাতে ঠেকল। বাকিটা তার আর বুঝতে অসুবিধা হলো না। তার মানে ওদের সব আস্তানা মাটির তলায়, মাটির তলা থেকে উঠে আসে, আবার মাটির তলায় লুকিয়ে পড়ে। তাই আমরা চট করে ওদের দেখতে পাই না। রুদ্র সেই শিকলটা ধরে আস্তে আস্তে তুলতে দেখতে পেল একটা গোল পিন আর লোহার পাতের মতো। সেটা আস্তে আস্তে উঠে যেতেই উপরের ঘাস আর মাটিটা উপরে কোনোভাবে বাঁধা হয়েছে তা বোঝা গেল। এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। নিচে একটা ছোট কাঠের মইয়ের মতো রয়েছে। সেই মই দিয়ে নিচের দিকে খানিকটা নেমে উপরের ঢাকনাটা আটকে দিল। চারপাশে অন্ধকার, এখানে বিপদ হতে পারে, কিন্তু যাবো কোন দিকে? কোথাও তো কিছু বুঝতে পারছি না। রুদ্রর পকেটে মোবাইলটা রয়েছে। মোবাইলের টর্চ না জ্বালিয়ে সামান্য আলোটা জ্বালালো, তাতে কিছু দেখা গেল না। আবার মোবাইল পকেটে ঢুকিয়ে রেখে ঠান্ডা মেঝেতে কোনো রকমে হামাগুড়ি দেওয়ার মতো সে এগিয়ে গেল সামনের দিকে। ততক্ষণে সামনের দিকে কার যেন গলা শুনতে পেয়েছে। একটাও কাজের না, সব কটা কুত্তার বাচ্চা।
সবকটাকে যদি এখান থেকে কুকুরের মতো গুলি করে না মেরেছি, তাহলে আমার নামও সালা বিনয় ঘোষ নয়। রুদ্র তার গলা শুনে এগিয়ে গেল। একটা থামের মতো জায়গার আড়ালে লুকিয়ে সামনের দিকে তাকাতে দেখতে পেল একটা জায়গায় অল্প আলো জ্বলছে, একটা চার্জার লাইটের আলো, আর তাতেই দেখতে পেল টেবিলের উপর শুয়ে রয়েছে একটা লোক। তার গোটা শরীরে কালো রঙের একটা কাপড়, আর তার সঙ্গে কালো রঙের কি যেন একটা রয়েছে, কিন্তু জিনিসটা যেন গায়ে লাগানো। তার হাতের কাছে গুলি লেগেছে, সেখান থেকে রক্ত ঝরছে। সেখানে আগুন জ্বালিয়েছে কেউ। আগুন জ্বালিয়ে সে আগুনের আলোতে ছুরি দিয়ে লোকটার গুলি বার করার চেষ্টা করে। গুলিটা বেরিয়ে গেল। সাদা একটা কাপড় তার ক্ষতস্থানে লোকটা জড়িয়ে দিল বটে, তবে লোকটা তখনও চেতনাহীন। আর তখনই রুদ্রের চোখ চলে গেল এক পাশে। তার দুটো চোখ যেন বিস্ফারিত হয়ে এলো। এখানে আসার আগে মিস্টার হালদারের কাছে সে খবরটা শুনেছিল। শুনলাম আপনি মুর্শিদাবাদের তালগাছি গ্রামের আপনার এক বন্ধু ওই মিস্টার রায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ভালো কথা, কিন্তু ওই দিকটা বেশ কিছুদিন ধরে একটা চক্র নতুন করে অ্যাক্টিভ হয়েছে। চক্র বলা ভুল হবে, ওই এলাকা থেকে মাঝে মাঝে জাল নোট চারপাশে ছড়িয়ে পড়েছে বলে আমাদের ইন্টেলিজেন্সের কাছে খবর আছে। দেখুন স্যার, আমি তো এই জালি নোট ফোটের জন্য বাড়িতে ধরতে যাচ্ছি না কাউকে, আমি যাচ্ছি একটু সময় কাটাতে। তাছাড়া এই ছুটির অ্যাপ্লিকেশন আমি অনেক দিন আগেই করেছিলাম, তখন অ্যাপ্লিকেশনটা নেওয়া হয়েছিল। তবে এখন তো আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলার কোনো কারণই নেই। রুদ্র, তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তবে সমস্যাটা কি বলো তো? এই যে আমাদের কাজটাই এরকম। আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সুন্দরবনের কাছে যে ব্যাপারটা হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, অন্য কারোর উপর আমি ভরসা দিতে পারছি না। তাছাড়া ওপর মহল থেকে তোমাকেই কাজটা দেওয়ার কথা হয়েছে। ফিরে এসো, তারপরে না ওই, তবে শুধু 1 সপ্তাহ, এর বেশি নিও না। রুদ্র দাঁতের দাঁত চেপে নিজের রাগটাকে কমিয়েছিল। মনে মনে অসভ্য খিস্তিও দিয়েছে। সব কটা শুয়োরের বাচ্চার দল, চেয়ারে বসে নিজেদেরকে কি মনে করে বাল কে জানে। মেয়ার মুখের উপর কিছু বলতে পারছি না তাই। কথাগুলো রুদ্রর মনে পড়ে গেল। সে সামনের দিকে তাকিয়ে অল্প আলোয় যেটা দেখতে পেয়েছে সেটা একটা নকল নোট ছাপাবার মেশিন। আকারে খুব বেশি বড় নয়, ছোট। তবে এই মেশিনেও 100-200 টাকা পর্যন্ত নকল নোট ছাপানো যাবে। তার মানে এই ব্যাপার, এই কারণে। তখনই ওই ঘাড়ের কাছে কে যেন একটা ঠান্ডা ছুরি ধরল। তারপর আস্তে আস্তে বলল, একদম নড়বি না, নড়লেই খতম করে দেব। বস, তুমি ঠিকই বলেছিলে, মালটা এখানেই ছিল। রুদ্র নড়ার চেষ্টা করতে করতে বুঝতে পারল ছুরির ফলাটা তার ঘাড়ের কাছে কাটা জায়গাটায় লাগছে। সামনের দিকে দেখতে সে এতই তন্ময় হয়ে গিয়েছিল যে পেছনের কথা ভাবেনি। কিন্তু লোকটা কোথা থেকে এলো? তখনই রুদ্রের মনে পড়ল একটা নয়, এখানে এমন আরও কয়েকটা গুপ্ত দরজা রয়েছে। সামনের লোকটা তখন হাসতে হাসতে এগিয়ে গেল ওইদিকে। চার্জার লাইটটা তুলে এনে রুদ্রর মুখের কাছে এনে ফেলল। তখনই লোকটাকে দেখা গেল। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল লম্বা বেশ, একটা শিয়ালের মতো উজ্জ্বল চোখে সে হাসতে হাসতে বলল, তখনই বুঝতে পেরেছিলাম ব্যাটা ঠিক এখানে আসবে। কিরে এই কুত্তার বাচ্চা, এই তোর সাহস তো কম নয়। এতদিন ধরে আমরা এখানে রয়েছি, কারোর ক্ষমতা হয়নি এখানে আসার, আর তুই? আজ পর্যন্ত রুদ্র সেনের মতো কারোর সঙ্গে পাল্লা পড়েনি, আর ঠিক এই কারণেই বোধহয় কারোর ক্ষমতাটা হয়নি রে শুয়োরের বাচ্চা। আমার মুখে মুখে কথা, গলার কাছে ছুরি ধরা রয়েছে, তারপরেও তোর এত তেজ? হ্যাঁ, এই এই চালিয়ে দে ছুরি, চালিয়ে দে, গলাটাকে 2 ভাগ করে দে দেখি। ছুরির চাপ বাড়াতে লাগলো। রুদ্রর কাটা জায়গাটায় ছুরির চাপ বসতেই রুদ্র আর দেরি করল না। ততক্ষণে সামনের লোকটার হাতে হঠাৎ করে রিভলভার উঠে এসেছে।
ওপরে কোথায় যেন রিভলভারের গুলির শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে ওই লোকটা ওপরের দিকে তাকাতেই রুদ্র এই সময়টাকে কাজে লাগালো। দেরি না করে সঙ্গে সঙ্গে মাথাটা সামান্য নামিয়ে আর মাথা দিয়ে পেছনের লোকটার তলপেটের কাছে একটা ধাক্কা দিল। তাতে লোকটার হাত ছিটকে গেল। সামনের লোকটা রিভলভার তুলে গুলি চালালো বটে, তবে তার আগেই রুদ্র সরে গেছে খানিকটা। গুলিটা গিয়ে লেগেছে তার পেছনে থাকা লোকটার পায়ের কাছে। লোকটা আর্তনাদ করে উঠল। রুদ্র ঝাঁপিয়ে পড়ল সামনে লোকটা রিভলভার দ্বারা হাতটাকে চেপে ধরল, তবে গায়ের জোরও বেশিক্ষণ টিকল না। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। একবার বাকি সবাই ঢুকুক, তারপর দেখ সালা। বাকি সবাই আর ঢুকবে না। ওপরে চন্দন আর তার লোকেরা বাকি সবাইকে ঠিক সাবার করে দেবে। পায়ে গুলি লাগা লোকটা কোনো রকমে উঠে দাঁড়ালো। অন্ধকারে ছুরিটাকে খুঁজতে লাগলো, কিন্তু ছুরিটাকে খুঁজে পেল না। ততক্ষণে রুদ্র উঠে দাঁড়িয়েছে। লোকটাকে একটা ঘুষি মারল মুখ লক্ষ্য করে। তাতে তার হাত থেকে রিভলভারটা ছিটকে গেল। লোকটা আবার ঘুরে দাঁড়িয়ে রুদ্রকে মারতে যাবে, এমন সময় রুদ্র গলার কাছটায় একটা অদ্ভুত কায়দায় ধাক্কা দিল, আর তাতেই লোকটা ছিটকে গেল পাথরের দেওয়ালের কাছে। গোটা ব্যাপারটা মুহূর্তের মধ্যে ঘটে গেল। লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই রুদ্র দুজনকে ধরাশায়ী করে ফেলল। তারপর সেই কাঠের সিঁড়িতে আস্তে আস্তে উঠে গেল উপরে। ততক্ষণে উপরে দুবার গুলির শব্দ হয়েছে। একজন এই দিকটাতেই দৌড়ে আসছিল। রুদ্র সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে একটা পা ধরে হ্যাঁচকা টানে ফেলে দিল। ততক্ষণে টর্চের আলো এসে পড়েছে। লোকটা তার কালো শরীর নিয়ে মাটির উপর পড়ে পালাবার চেষ্টা করল। গায়ে গায়ে যেন কি একটা মেকেছে, কিছুতেই ধরতে পারলো না, তাই বাধ্য হয়ে তো পায়ে গুলি করতে হলো। নিচেও কয়েকটা আছে, তুলে নিয়ে আয় যা। সত্যি তুই বুঝতে পেরেছিলি, না হলে ব্যাটাগুলোকে ধরা সম্ভব হতো না। শুধু ওরা নয়, নিচে একটা জিনিস আছে, নিচে যা গেলেই বুঝতে পারবি। রুদ্রর ঘাড়ের কাছে জ্বালা জ্বালা করছিল, রক্ত বেরিয়ে আসছে। বা হাতটা ঘাড়ের কাছে দিয়ে রক্ত আটকাবার চেষ্টা করল। তারপর কোনো রকমে জঙ্গল পেরিয়ে এগোতে লাগলো কটেজের দিকে। তখন সূর্যের আলো ফুটে উঠেছে বাইরে। হরিদাস রুদ্রের ঘরের কাছে একটা মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল। যন্ত্রণায় একটু আহাক করে উঠে রুদ্র বলল, হ্যাঁ, ভেবেছিলাম এসব ব্যাপারে থাকবো না, কিন্তু ব্যাপারটা যখন আমার কাছে এসে পড়লো তখন আর থাকতে পারবো না বলেই মনে হলো। তবে আমি কিন্তু ভাবিনি তুই এমন একটা বিপদের মধ্যে চলে যাবি। যদি কিছু একটা হয়ে যেত। হবে বলে মনে হয়নি, তাছাড়া একটা খটকা ছিল। যদিও ভ্যাম্পায়ার কিংবা পিশাচের কথা আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি, কিন্তু তারা বডিগুলোকে অন্যভাবে ছিন্ন বিচ্ছিন্ন করবে কেন? আর শরীর থেকে রক্ত কোথায় গেল? নিচে আমি ব্যাপারটা দেখতে পেয়েছি। নিচে কতগুলো সিরিঞ্জ রাখা ছিল এবং তার সঙ্গে কিছু প্যাকেট রাখা ছিল। আসলে যারা ওখানে যেত বা কোনোভাবে হানাবাড়ির আশেপাশে গিয়ে পৌঁছতো, ওরা তাদের ধরতো, মাথায় কোনোভাবে আঘাত করে শরীর থেকে রক্ত বের করে নিত, তারপর গোটা শরীরটাকে ছিন্ন ভিন্ন করে বাইরে ফেলে দিয়ে যেত, যাতে লোকে সিরিঞ্জের চিহ্ন কিংবা অন্য কোনো চিহ্ন দেখতে না পায়। কিন্তু মাটির তলায় যে কোনো একটা জায়গা আছে সেটা তুই সন্দেহ করলি কি করে? আমি ভাবলাম এত তড়িঘড়ি লোকগুলো কোথায় গেল। গোটা বাড়িতে কেউ নেই, অথচ ঘরের ভিতরে পায়ের ছাপের চিহ্ন। সেগুলো কেউ মুছে ফেলারও চেষ্টা করছে। পায়ের ছাপ মুছে ফেলার চেষ্টা করার কারণ হলো যাতে কেউ বুঝতে না পারে এখানে কতজন আছে। এমনকি যেখানে দিনের বেলা পুলিশ গেছে সেইখানে ওরা এমন নির্ভয়ে থাকতে পারে, যা মাটির তলায় ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। তবে এখানে যে নকল টাকা ছাপানো হয় সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। কিন্তু লোকগুলো ঢুকছে কোথা থেকে? বাড়ির পিছনের জঙ্গল থেকে। জঙ্গল শেষ হচ্ছে ওইদিকে একটা বড় দিঘির কাছে। দিঘির পাড় থেকে রাস্তা রয়েছে বাড়ির কাছে যাওয়ার। আশা করি এবার আর তোর বুঝতে অসুবিধা হচ্ছে না। চন্দন রায় সামান্য আসলো, তারপর বলল, এবারে ছুটিটাও মাটি হয়ে গেল।
এখান থেকে ফিরে আবার তো সুন্দরবন নাকি কোথায় যেতে হবে। পিঠের কাছে হাত রেখে রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, কেন? এখনো তো একদিন আছে সময়। আজকের দিনটা গাড়ির ব্যবস্থা কর। আজকে মুর্শিদাবাদে যে কটা জায়গা বাকি আছে সেগুলো ঘুরবো। কাল সকালে বেরিয়ে পড়তে হবে। তারপর মিস্টার হালদারের কথা না শুনলে আর চলবে না রে, আর চলবে না। পুলিশের চাকরি যখন নিয়েছি তাহলে এমন একটা জীবন তো ডিজার্ভই করি। চন্দন হাসল, তার সঙ্গে রুদ্রও হেসে উঠল। রোদের আলোটা কটেজের ব্যালকনির কাছে রুদ্রর গায়ে এসে পড়েছে। রুদ্রর ঘাড়ের কাছে ব্যথাটা রয়েছে। হরিদাস চায়ের কাপ নিয়ে চলে যাচ্ছে ঘরের ভেতরে। চন্দন হাসতে হাসতে বলল, তালগাছির হানাবাড়ির কথা আশেপাশে অনেকেই জানত, কিন্তু সেই হানাবাড়ির ভূতগুলো যে এমন হবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। ড্রাকুলা নয়, পিশাচ নয়, একেবারে জাল নোট তৈরি করা কতগুলো ক্রিমিনাল। সত্যি ভাই, তুই মিথ্যে বলিসনি। পুলিশের দলের মধ্যে সবাই না হলেও আমি সত্যিই বোকা হয়ে গেলাম। রুদ্র কিচ্ছু বলল না, শুধু হাসল। মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখা এখনো বাকি আছে ওর। শেষ হল সুকান্ত দাশের কলমে ইন্সপেক্টর রুদ্র সিরিজের দ্বিতীয় গল্প, মুর্শিদাবাদের হানাবাড়ি। আজকের গল্প পাঠে ব্রতদীপ, ইন্সপেক্টর রুদ্র চরিত্রে ইভান সরকার এবং অন্যান্য চরিত্রে ঋদ্ধি, বিপুল, মিমো, বুবাই ও হ্যাঁ আমিও আছি, নীল। স্ক্রিপ্টিং দিশানি, বিশেষ সহযোগিতায় রুভিনা। আবহ শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনা টিম হানাবাড়ি। তাহলে গল্পটা কেমন লাগলো? আর হানাবাড়িতে থাকতে ইচ্ছা করছে না বেরিয়ে যেতে ইচ্ছে করছে? জানাও দেখি কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার জন্য আমরা আলাদা করে লোক রেখেছি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে, এবং দূর সম্পর্কের মামা, মেসো, ভাগ্নে সবার সঙ্গে। আর তাদেরকে এটা অবশ্যই বলতে হবে যে হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে নেয়, নইলে আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিতে, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন চলে যায়। তারপর পুরো পরিবারে একসঙ্গে মিলে আবারও বিয়েবাড়ির মতো হানাবাড়ির গল্প শুনবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন শুনতে থাকো হানাবাড়ি। পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।